বউ পালিয়েছে বিয়ে বাড়ি থেকে। কথাটা যুবরাজের কানে আসতেই সে উঠে এসে টেনে ধরে কনের ভাগ্নি মেহেকের হাত। মেহেক চমকে উঠে, আচমকা তার হাত এসে ধরায়। ঘাবড়ে গিয়ে বলে, কি করছেন? হাত ছাড়ুন। যুবরাজ চক্ষু রক্ত নিয়ে সকলের দিকে তাকিয়ে বলে, আমি বউ নিয়ে যেতে এসছি, বউ নিয়েই ফিরবো, একে বিয়ে করবো আমি। কাজে বিয়ে শুরু করেন। এই বলে মেহেককে নিয়ে নিজের আসনে বসে পড়ে। মেহেককে নিজের কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরে রেখেছে। এদিকে লজ্জায় আর ভয়ে মেহেকের অবস্থা যায়। সে মোচামুচি করছে। কাজী বিয়ে শুরু করতে যাবে তখনই মেহেকের বাবা সজীব হাসান বাদ সেরে বলে, এটা কি করে হয়? মেয়ে পালিয়েছে বলে মেয়ের ভাগ্নিকে বিয়ে? আর আমার মেয়ে অনেক ছোট, আমি এ বিয়ে হতে দিব না। মেঘ উঠে আয়। যুবরাজ রক্তচক্ষু নিয়ে এবার সজীব হাসানের দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, আপনার মেয়েকে ছেড়ে দেব, তার আগে আমাকে আমার হবু বউকে এনে দিন। কোথায় আপনার শালিকা? নিয়ে আসুন তাকে। সজীব হাসানের মুখ ছোট হয়ে যায়। সে তার শালিকা সামিয়াকে আনতে পারবে না, কারণ সে তো পালিয়েছে তার প্রেমিকের হাত ধরে। মাথা নিচু করে গেছে তার। এবার যুবরাজের বাবা আতিফ এহসান এগিয়ে এসে বলেন, কি করছিস? এটা অন্যায়। মেয়েটার বয়স অনেক কম, তোকে এর থেকে ভালো মেয়ে এনে দেব। আতিফ এহসানের কথায় পাত্তা দিল না যুবরাজ। কাজের দিকে তাকিয়ে বলে, বিয়ে পড়াতে বললাম না আপনাকে? যুবরাজের কথায় কাজের উপরে নিচে মাথা নাড়ায়, যার মানে বলেছে বিয়ে পড়াতে। কাজের মাথা নাড়ানো দেখে যুবরাজ বলে, তাহলে পড়াচ্ছেন না কেন? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? কাজী সাহেব কিছু বলে না, নিচের দিকে মাথা নামিয়ে নেয়। তখনই মেহেক কাঁদো কাঁদো স্বরে বলে, আমি বিয়ে করব না আপনাকে, প্লিজ উঠতে দিন আমাকে। মেহেক যুবরাজের কোলে থেকে উঠতে নেয়। তখনই যুবরাজ তাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলে, তোমাকে বিয়ে করতে কি বলেছে জান? তুমি শুধু কবুল বলবে। এরই মাঝে বিয়ে বাড়িতে শুরু হয়ে গেছে কানাঘুষা। যুবরাজ কারোর কথা শুনতে রাজি না, মেহেকের ফ্যামিলি থেকে কেউ বিয়ে দিতে রাজি না। কিন্তু যুবরাজ এহসান এক কথার লোক, সে বিয়ে করবে তবেই যাবে এখান থেকে। সজীব হাসান নিজের মেয়েকে বিয়ে দিতে বিন্দুমাত্র রাজি না। এসবের মাঝে যুবরাজের রাগ 7 আসমানের উপরে পৌঁছে যায়। পেছন থেকে নিজের বন্দুক বের করে মেহেকের মাথায় তাক করে বলে, মেরে দিয়ে আপনার মেয়েকে? কি বলেন? সজীব হাসান ভয় পায়। তিনি যুবরাজ এহসানকে চেনেন। এই লোকের মাথায় যখন যেটা যাবে সেটাই করে। মেহেকের মা মনিরা কেঁদে উঠে বলে, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও ভাই। যুবরাজ তাতে দাঁত চেপে বলে, ও কাম অন শাশুড়ি মা, নিজের মেয়ের জামাইকে কেউ ভাইটাকে? আর মেয়ে, তুমি শোনো, চুপচাপ কবুল বলে দাও, নয়তো এখানে তোমার মা বাবার লাশ ফেলে দিয়ে তবে যাব। বিয়ে বাড়ি ভরা। মেহমানের দিকে একবার তাকায়, কেউ তাকে বিন্দুমাত্র সাহায্য করতে আসছে না। মেহেক চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে। যুবরাজের দিকে আর চোখে তাকিয়ে বলে, বিয়ে করব আপনাকে আমি, কিন্তু এর চরম মূল্য আপনাকে পোহাতে হবে। মেহেকের কথায় বাঁকা হাসে যুবরাজ, ঘাড় বাঁকা করে বলে, সে দেখা যাবে। আর কেউ বাদ সাধে না, বাধা দিবেই বা কি করে। মেহেকের মাথায় যে বন্দুক ঠেকিয়ে রেখেছে যুবরাজ, কাজে সবকিছু নতুন করে লিখে বিয়ে পড়ানো শুরু করে। যুবরাজকে কবুল বলতে বললে সে সঙ্গে সঙ্গে কবুল বলে দেয়। মেহেক একটু সময় নিয়ে বলে কবুল। কবুল বলার সময় এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে মেহেকের। মেহেক সেই পানি মুছে মনে মনেই বলে, আপনার জীবন নরক করে ছাড়ব মিস্টার যুবরাজ এহসান। বিয়ে শেষ হতেই মেহেককে নিয়ে যায় তার মা বাবার সামনে। যুবরাজ পা ছোঁয়ার অভিনয় করে বলে, দোয়া করবেন আপনাদের মেয়ের জন্য। এতটুকু বলে আর সময় দেয় না কাউকে। মেহেকের হাত ধরে সোজা তাকে নিয়ে যায় গাড়িতে। গাড়িতে বসতেই যুবরাজের বড় ভাই আদিল হাসান এগিয়ে এসে বলে, এই মেয়েটার সাথে এমন করা কি জরুরি ছিল? যুবরাজ আদিলের দিকে তাকিয়ে বলে, তুমি কোনো মহান কাজ করনি, জ্ঞান দেওয়া বন্ধ করো। আদিলের মুখটা চুপসে যায়। সেও এভাবেই জোর করে একটা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু তাই বলে হবু বইয়ের ভাগ্নিকে বিয়ে কে করে ভাই? আদিল তপ্ত শ্বাস ছেড়ে চলে আসে সেখানে। এই ছেলেকে বোঝানোর সাথে আর তার কোনো কালেই হয়নি। আদিল চলে যেতেই তার পাশে বসে থাকা মেহেকের হাত তার হাতের মুঠোয় নিতেই এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় মেহেক। যুবরাজের দিকে আঙ্গুল তাক করে বলে, একদম আমাকে টাচ করবেন না, আপনার ছোঁয়া আমার ঘেন্না লাগে। এমনি আপনার পাশে বসে গা গোলাচ্ছে। মেহেকের কথায় মেজাজ খারাপ হয়ে যায় যুবরাজের। মেহেকের গলা চেপে ধরে বলে, তাই নাকি? গাগুল আছে আমার পাশে বসা? এমন সময় আসবে বেব, তোমার পুরো শরীরে আমার বিচরণ থাকবে, সেটা তুমি মন ভরে উপভোগ করবে।
যুবরাজের এমন বেহায়া কথাবার্তা সহ্য হচ্ছে না, গলায় চেপে ধরায় শ্বাস নিতে পারছে না। সে ঠিক করে যুবরাজকে সরাতে তাকে ধাক্কা দেয়, কিন্তু সরাতে ব্যর্থ হয়। যুবরাজ নিজেই ছেড়ে দেয়। সামনের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে, নেক্সট টাইম আমার সাথে তর্ক করতে আসলে ভেবে করতে এসো। মেঘ উত্তর দেয় না। এই লোকের সাথে কথা বলায় বেকার মনে হচ্ছে তার। এতটা জঘন্য লোক সে আগে কখনো দেখেনি। গাড়ি এসে থামে এহসান ভিলার সামনে। নতুন বউকে নিয়ে এসেছে জেনে যুবরাজের মা রুনা আর তার ভাবি বন্যা এগিয়ে আসে সদর দরজার বরণ করবে বলে, কিন্তু গাড়ি থেকে বউকে নামতেই চমকে ওঠে তারা। রুনা সামনের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই মেয়েকে? আতিফ এহসান বেগমের দিকে তাকিয়ে ইশারা করে বলে, মেয়েকই রাজের বউ, বরণ করে নিয়ে চলো ঘরে। ঝামেলা করো না এ নিয়ে, পরে তোমাদের সব খুলে বলছি। বাড়ি ভর্তি মেহমান। রুনা আর কিছু বলে না, মেহেককে বরণ করে ভিতরে নিয়ে যায়। বন্য কিছু একটা আন্দাজ করে আদিলের কাছে এসে বলে, আপনার ভাইকে আপনার মতে মাস্তানি করে জোর করে বিয়ে করে এনেছে এই মেয়েকে? বন্যার এমন খোঁচা মারা কথা শুনে তার দিকে তাকায় আদিল। বন্যা আদিলের তাকানোর পাত্তা না দিয়ে নিজের মতো করে বলতে শুরু করে, এখন যে কেউ কোনো প্রুফ ছাড়াই বলতে পারবে আপনারা দুই ভাই। বন্যা চলে যায়। আদিল সেদিকে তাকিয়ে থাকে। মেহেকের পাশেই বসে আছে যুবরাজ। রুনার মুখে হাসি নেই। দুই ছেলে একইভাবে লোক হাসিয়ে বিয়ে করেছে। নিজের মতো করে কাউকে বিয়ে দিতে পারল না, এই ভেবেই তার মনে কষ্ট। রুনা মেহেকের সামনে দাঁড়িয়ে যুবরাজের দিকে তাকিয়ে বলে, যা ওঠ এখান থেকে, ফ্রেশ হয়ে আয়। যুবরাজ সাথে সাথেই উঠে যায়। মেহেকের হাত ধরে বলে, চলো বউ যাই। যুবরাজের কাণ্ডে তার দিকে ভ্রু কুচকে তাকায় রুনা। গম্ভীর গলায় জিজ্ঞেস করে, তুই ওকে কেন টানছিস? রাজ হেসে বলে, বারে আমি ফ্রেশ হব, আমার বউ হবে না নাকি? চলো বউ যাই। এই বলে সবার সামনে থেকে টানতে টানতে মেহেককে নিয়ে যায় রাজ। যুবরাজের এমন কাণ্ডে বিরক্তিতে কপাল কুচকায় রুনা। বাড়িতে আসা আত্মীয় স্বজনের শুরু হয়ে যায় কানাঘোষা। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে হলরুম ত্যাগ করেছে রুনা। মেহেক লম্বায় যুবরাজের বুকের একটু নিচে। কথা বলতে হলে মেহেকের উপরের দিকে তাকিয়ে কথা বলতে হচ্ছে, যার ফলে ঘাড়ও ব্যথা করছে। কিছুক্ষণ আগেই তার নর্মাল ড্রেস চেঞ্জ করে লেহেঙ্গা পরিয়ে দিয়েছে তার বড় যা বন্যা। তাকে হালকা সাজিয়েও দিয়েছে। এখন রুমে শুধু সে আর যুবরাজ আছে। মেহেক এক পলক যুবরাজের দিকে তাকিয়ে বলে, আমাকে বিয়ে করলেন কেন? খালামণি পালিয়েছে তাই প্রতিশোধ নিতে? রাজ তাকায় মেহেকের দিকে, দুদিকে মাথা নেড়ে বলে, হুম, তোমায় আদর করবো বলে শোনা। মেহেক যেতে যায়, আঙ্গুল তুলে বলে, একদম বাজে কথা বলবেন না। মুখ দিয়ে বাজে কথা বের করলে মুখ ভেঙে দিব। মেহেকের কথায় রাজ ঠোঁট মেলে হাসে। মেহেকের দিকে তাকিয়ে কপাল কুচকে বলে, হাইটে তো আমার হাঁটুর সমান, তুমি কিনা আমার মুখ ভাঙবে? নাগাল পাবে তো নাকি মই এনে দেবো? রাজার খোঁচা মারা কথা বেশ ভালোভাবেই বুঝতে পারে মেহেক। আশেপাশে তাকিয়ে চলে যায় সোজা বেলকনিতে। একটা চেয়ার নিয়ে এসে রাজের সামনে রেখে সেটার উপরে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বলুন, কি বলছিলেন? রাজ এবার ঘাড় বাঁকা করে তাকায় মেহেকের দিকে। একটা শয়তানি হাসি দিয়ে সাথে সাথে কোমর ধরে টান মারে মেহেককে নিজের সাথে মিশিয়ে নেয়। আচমকা টানে মেহেক তাল সামলাতে না পেরে রাজের উপরে পড়ে। মেহেক বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গেই দূরে চলে আসতে নিলেও রাজ ছাড়ে না। রাজ মেহেকের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি বউ বিয়ে করছে ভাই, কোলে নিয়ে রোমান্স করতে হবে দেখা যায়। রাজের কথায় রেগে যায় মেহেক। তেলে বেগুনে জ্বলে উঠে বলে, কে বলেছিল বিয়ে করতে আমায়? আমি বলেছিলাম? জোর করে বিয়ে করে আনছেন। আর ছাড়ুন আমায়, একদম কাছে আসবেন না, ঘৃণা লাগছে আপনাকে। মেহেকের কথার ছাড়ে না রাজ, বরং আরো শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে যায়। আরো কপালে কপাল ঠেকিয়ে বলে, তোমাকে শুধু দূর থেকে দেখার জন্য বিয়ে করিনি, তোমার শরীরের প্রতিটা জায়গায় প্রতিটা রাতে ছোঁয়া বসাতে বিয়ে করেছি। চোর রেডি থাকো। এই বলে মেহেককে নিয়ে ফেলে বিছানায়। মেহু এবার ভয় পাচ্ছে রাজকে। রাজ তার দিকে এগোতেই সে পিছিয়ে যাচ্ছে। রাজ বাঁকা হেসে বলে, ও কাম অন মেহু, এত দূরে গেলে হয় নাকি? এই বলে পা ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। মেহু অনুরোধের সুরে বলে, প্লিজ ছেড়ে দিন আমাকে। রাজ মেহুর ঠোঁটে আঙ্গুল ধরে চুপ করিয়ে দেয়। মেহুর কানের কাছে মুখ নিয়ে হিসিস করে বলে, রোমান্সের সময় কোনো বাধা নয়,
এই বলে মেহুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাজ। তার পাশে শুয়ে অর্ধেক ভর ছাড়ে মেহুর ওপরে। নিজের মুখটা আস্তে আস্তে নিয়ে যায় গলার কাছে। গলা ঠোঁটের মাঝে শুধু 1 ইঞ্চি দূরত্ব। এদিকে ভয়ে মেহু চোখ বন্ধ করে ফেলেছে। রাজ এতটুকুর পর আর এগিয়ে যায়নি। এক পলক মেহুর মুখের দিকে তাক। মেহুকে এভাবে ভয় পেতে দেখে বাঁকা হাসে। মেহুর পাশে শুয়ে পড়ে বলে, ছি বেবি, তুমি আমাকে এত নিচু ভাবো? আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে রোমান্স করবো তোমার সাথে? ভাবলে কি করে? রাজের কথায় মেহু চোখ মেলে তাকায়। যুবরাজ তার পাশে শুয়েই তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। মেহু ঝটপট উঠে বসে। তার সাথে রাজও উঠে বসে। মেহেকের হাত ধরে বলে, এই হাত ধরেছে, এই হাত এই জন্ম আর ছাড়া পাবে না। রাজ উঠে দাঁড়ায়। ফ্রেশ হবে বলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। মেহু তখনও বিছানায় বসা। সে ভেবে পাচ্ছে না সামিয়া এমন কেন করলো। নিজেই নিজেকে বলতে শুরু করে, খালামণি, কেন করলে এমন? তোমার জন্য আজ আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। মেহেক উঠে দাঁড়ায়। নিজের পরনের গয়নাগুলো খুলে দেয়। বাঁধা চুলগুলো খুলে দিতেই তার কোমর ছড়িয়ে হাঁটু অবধি গিয়ে পড়ে। মেহু এসে দাঁড়ায় বেলকনিতে। মৃদু বাতাসে তার চুলগুলো উড়ছে আর সে উড়াচ্ছে তার জীবনের হিসাব। বন্যা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। আয়নার সামনে বসে চুলগুলোতে বেনুনি করছে। পরনে তার নাইট ড্রেস। আদিল এসে দাঁড়ায় তার পেছনে। বন্যা সেদিকে তাকিয়ে বলে, কিছু বলবেন কি? আদিল মাথা নাড়ায়। হাতে থাকা দুটো পাসপোর্ট বের করে বন্যার সামনে রাখে। বন্যা ভ্রু কুচকে থাকায়। আদিল বিছানায় বসতে বসতে বলে, কালকে আমাদের ব্যাক করতে হবে, রাত 11টার ফ্লাইট। ব্যাগ গুছিয়ে নাও, আর মা বাবাকে আমি বলে দিয়েছি। আদিলের কথায় তপ্ত শ্বাস ছাড়ে। বিয়ে হয়েছে তার 5 মাস। বিয়ের 15 দিন পর আদিলের সাথে পাড়ি জমাতে হয় ওই ইউকেতে। দেশে ফিরেছে সবে 5 দিন হলো, আবার ফিরে যেতে হবে। বন্যা উঠে ব্যাগ বের করে কাপড় গোছাতে শুরু করে। আদিলও হেল্প করে তাকে। ব্যাগ গোছাতে গোছাতে বন্যা প্রশ্ন করে, রাজ ভাইয়া যাবে না? আদিল ব্যাগের চেন লাগিয়ে বলে, যাবে সে, তবে মেহেককে নিয়ে, তাই দেরি হবে। বন্যা আর কিছু বলে না। ব্যাগ গোছানো শেষ করে শুয়ে পড়ে ঘুমাবে বলে। কিন্তু শান্তিটা তার বেশিক্ষণ থাকে না। যখন আদিল এসে তাকে জড়িয়ে ধরে ঘুমায়। ওয়াশরুম থেকে বের হয়ে মেহুকে দেখতে না পেয়ে কপাল কুঁচকায় রাজ। বেলকনির দিকে এগিয়ে যেতেই দেখতে পায় কেশবতী নারী দাঁড়িয়ে আছে। এই প্রথম সে মেহুর চুল দেখেছে। বিয়ের আগে 2 একবার দেখা হলেও চুল বাঁধা অবস্থায় ছিল। চুল দেখে আপনা আপনি বলে ওঠে, মাশাআল্লাহ। রাজের কণ্ঠে হুঁশ ফিরে মেহুর। পিছন ফিরেই দেখতে পায় রাজ তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। রাজের চেহারা মাশাআল্লাহ সুন্দর। চোখের মণিগুলো হালকা নীল। নিঃসন্দেহে সে সুদর্শন পুরুষ। কিন্তু এই পুরুষের কাজগুলো সুদর্শন নয় বলে মেহুক মনে করে। রাজ নিজের সিল্কি চুলগুলো হাত দিয়ে পিছনে টেনে বলে, সারা রাত কি এখানে পার করবে নাকি ঘুমোতে যাবে? মেহেক গলায় তেজ সঞ্চয় করে বলে, আপনার সাথে একই বিছানায় থাকার চেয়ে সারা রাত এখানে বসে কাটিয়ে দেওয়া শ্রেয় বলে মনে করি আমি। মেহেকের কথায় রাজ ঠোঁট মিলে হেসে বলে, অ্যাজ ইউর উইশ বেব। এতটুকু বলে রাজ 2 সেকেন্ডও সময় নেয় না। বেলকুনির দরজা লক করে দেয়। জানলা দিয়ে মেহেকের দিকে তাকিয়ে বলে, গুড নাইট বেবি, হ্যাভ আ সুইট ড্রিম। রাজ সোজা চলে যায়। রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ে। এদিকে বেলকুনিতেই একা হয়ে যায় মেহেক। সারা রাত ভালো কাটলেও সেই সাথে প্রচন্ড শীতে জ্বর এসে যায় মেহেকের। ঘুম থেকে চোখ মিলতেই মনে পড়ে মেহেকের কথা। ছুটে আসে বেলকুনিতে। মেহেক তখন জ্বরে কাঁপছে। রাজ জলদি কোলে তুলে নেয় মেহেককে। বিছানায় শুয়ে দিয়ে কম্বল জড়িয়ে দিয়ে হাতটা নিয়ে নিজের হাতের মাঝে ঘষতে ঘষতে বলে, প্লিজ বেব, চোখ খোলো। আমি এটা চাইনি, চোখ খোলো। মেহেকের হুঁশ নেই। জ্বরে গা পড়ে যাচ্ছে অবস্থা এমন। কোনো উপায় না পেয়ে রাজ জলদি গিয়ে ডেকে আনে রুনাকে। রুনা আর আতিফ হাসান রুমে আসে। রুনা কপালে হাত দিয়ে দেখতে পায় জ্বর প্রচুর। রুনা আতিফ এহসানের দিকে তাকিয়ে বলে, ডাক্তারের কাছে ফোন দাও, মেয়েটার গা পুড়ে যাচ্ছে। আতিফ এহসান মাথা নেড়ে ফোন দেয় ডাক্তারকে। রুনা একটা রুমাল ভিজিয়ে এনে জলপট্টি দিতে দিতে রাজকে বলে, ওর জ্বর এলো কি করে? রাজ আমতা আমতা করে বলে, সারা রাত বেলকনিতে ছিল। রাজের কথায় রুনা যেন বেশ বিরক্ত হন। রাজের উপরে চোটেই বলতে শুরু করে, একে তো মেয়েটাকে জোর করে বিয়ে করেছিস, এখন মারতে চাইছিস? তোর মনে কি একটুও দয়া মায়া নেই? রাজ উত্তর দেয় না। সেও তো বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে। চারদিকের পরিবেশ জমজমাট। আয়োজন সেই আগের মতোই হচ্ছে তাদের। আজকে মেহেক আর রাজের রিসেপশন। যদিও বা রিসেপশন হওয়ার কথা ছিল রাজ আর সামিয়ার। যাক, বন্যা এসে মেহুকে সাজিয়ে দিচ্ছে। মেহু চুপটি করে বসে আছে বন্যার সামনে। মেহু জ্বরটা কমেছে এখন, তবে শরীরটা দুর্বল, তাই হালকা সাজিয়ে দিচ্ছে যেন খারাপ না লাগে।
সাজানোর মাঝেই রাজ আসে রুমে। বিছানায় বসতে বসতে বন্যার উদ্দেশ্যে বলে, আমার বউকে সাজিয়ে দিও সুন্দর করে, পেতনি বানিও না ভাবি। বন্যা এক পলক তাকায় রাজের দিকে। মেহু বিরক্ত নিয়ে তাকায়। এই লোকটাকে তার একদম সহ্য হয় না। এই বিরক্তকর মুহূর্তে এসে মজা নিচ্ছে। বন্যা মেহুর চোখে কাজল দিতে দিতে বলে, আমার সাজ পছন্দ না হলে তুমি এসে সাজে দাও না নিজ হাতে, তাহলেই তো হয়। রাজ নখ কামড়ে বলে, আমি তো রাজি, কিন্তু আমার বউ রাজি না। এবার মেহু মুখ খুলে বিরক্তি নিয়ে তাকায় রাজের দিকে। এরপর বন্যার দিকে তাকিয়ে বলে, ভাবি, অতিরিক্ত মানুষকে যেতে বলেন এখান থেকে। মেহুর মুখে নিজেকে অতিরিক্ত মানুষ সম্বোধন শুনে মুখটা এতটুকু হয়ে যায়। বন্যা মুখ টিপে হেসে ওঠে। রাজ বিছানায় গা হেলিয়ে মনে মনেই বলে, রাত হোক, তোমাকে বোঝাবো কে আসলে অতিরিক্ত মানুষ। মেহু আর রাজ পাশাপাশি বসে আছে। সবাই এসে নতুন বউ দেখে যাচ্ছে আর গিফট দিচ্ছে। তখনই মেহুর বাড়ি থেকে লোক আসে। মেহুর বাবা সজীব হাসান, মেহুর মা মনিরা, আর মেহুর নানু আসমা, আর নানা শরীফুল শেখ। মেহেকের পুরো নাম হলো ফারজানা হাসান মেহেক। যাই হোক, গল্পে ফিরে। নানানুকে দেখে মুখ কালো করে ফেলে মেহেক। মেহুর মুখ কালোর কারণ বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু হয়ে যায় শরীফুল শেখ। মেহুর সামনে এসে মাথা নত করেই বলে, কেমন আছো দিদি ভাই? মেহু উত্তর দেয় না। রাজ মেহুর দিকে তাকিয়ে শরীফুল শেখের প্রশ্নের উত্তর দেয়, না না, চিন্তা করবেন না, আপনার নাতনি ভালোই আছে, তাই না বেব? শেষের কথাটা মেহুকে হালকা ধাক্কা দিয়েই বলে। মেহু বিরক্ত হয় বেশ। লোকটা সত্যি অসহ্যকর, গায়ে পড়া টাইপের। এদিকে রাজের মুখে নানা ডাক শুনে কাশি উঠে যায় শরীফুল শেখের। শ্বশুর হতে গিয়ে নানা শ্বশুর হয়ে যাওয়ার বেদনা তিনি বেশ বুঝতেই পারছেন। শরীফুল শেখ মাথা নেড়ে সরে যায় সেখান থেকে। রাজ বেশ মজা পায় শরীফুল শেখের এমন থতমত মুখ দেখে। সেইবার সজীব হাসানের দিকে এগিয়ে এসে বলে, বাবা কেমন আছেন? সজীব হাসান সবে জুসটা মুখে দিয়েছিল, সবটা মুখ থেকে বের হয়ে যায়। ভীষণ অস্বস্তিতে পড়ে যান তিনি। এলোমেলো দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে বলে, ভালো। রাজ ঠোঁট মেলে হেসে স্থান ত্যাগ করে। একটু আড়ালে গিয়ে নিজের ফোনটা বের করে কল দেয় কাকে যেন। দুইবার রিং হতেই রিসিভ হয়। অপর পাশ থেকে শান্ত ভয়েসে কেউ একজন বলে। রাজ মেহুর দিকে তাকিয়ে বলে, পাসপোর্টের অ্যাপ্লাই করে ফেলছে, 2 দিনের ভিতরে হাতে চলে আসবে। ফ্লাইটও খুব শীঘ্রই, তোকে কাল ফোন করে জানাচ্ছে কখন ছাড়তে হবে। ওই পাশে লোকটা মাথা নেড়ে বলে। রাজ কল কেটে পিছনে ঘুরতেই বন্যাকে দেখে চমকে ওঠে। বন্যা রাজের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, কি প্ল্যান করেছো মনে মনে? রাজ উত্তর দেয় না। পাশ কেটে আসতে নিবেই তখনই বন্যা আবারও বলে ওঠে, মেহেকের কাছে কি সব সত্যি বলে দেব? রাজ এবার ঘুরে তাকায়। মুখের ভঙ্গিমা তার শক্ত। রাজের কখনোই এই জিনিসটা পছন্দ না যে তার পার্সোনাল বিষয়ে নাক গলা কেউ। তবু বন্যা তার ভাবি হয় মুখে জোর করে হাসি এনে বলে, ভাবি হও তো, ভাবির মতোই থাকো, আমার পার্সোনাল বিষয়ে বাম হাত ঢুকিও না। যদি ঢুকানোর চেষ্টা করো তাহলে ভুলে যাবো তুমি আমার ভাইয়ের বউ। রাজের হাতে থাকা গ্লাসটা সজোরে আছাড় মেরে চলে যায়। এটা আদিল লক্ষ্য করে বন্যার কাছে ছুটে আসে। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এভাবে রাগলো কেন রাজ? বন্যা তপ্ত শ্বাস ছেড়ে বলে, আপনার ভাই আবার কোনো অকাজ ঘটিয়েছে মেহেকের জন্য, সেটাই বলাতে রেগে গেছে। আদিলের বুক ছিঁড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। সেই প্রথম থেকেই তার বউ আর ভাইয়ের মাঝে সম্পর্ক তেমন ভালো না। একদিন তারা ভালোভাবে থাকলে 2 দিন তারা ঝগড়া করে। সে চলে আসে সেখান থেকে। বন্যাও চুপ থাকে, কারণ আজকেই চলে যাবে তাই ঝামেলা বাঁধাতে চায় না। রিসেপশন শেষে মেহেকের মা বাবা তাদের বাড়ি চলে যায়। রাত বাজে তখন 7টা। এদিকে বন্যা আর আদিলেরও রেডি হয়ে যায়। তাদের ফ্লাইট 11টায়। এয়ারপোর্টে যেতে তাদের সময় লাগবে। বের হতে হতেই তাদের বেঁচে যায় 8টা। রাজার তাদের এগিয়ে দিতে যায় না, যেহেতু মেহু অসুস্থ। এখন জ্বরটাও বেড়েছে তার। আর সারাদিনের ধকলেই সেও ক্লান্ত হয়ে গেছে, তাই সে আর যায়নি। শুধু তার মা বাবা আর তার ছোট বোন হৃদ গিয়েছে। হৃদের বয়স মেহুর বয়সী। রাজ নিজের রুমে এসে দেখতে পায় কম্বল জড়িয়ে কাচুমাচু হয়ে শুয়ে আছে মেহু। ভ্রুকুচকে এগোয় সেদিকে। কপালে হাত দিয়ে দেখতে পায় জ্বরটা আগের তুলনায় আরো বেশি উঠেছে। রাজ থার্মোমিটার এনে মেহেকের জ্বর মাপতেই অপরাধ বোধ কাজ করে তার। মিটার জ্বর বেড়েছে আগের তুলনায় বেশি। 104-এ জ্বর এসে গেছে। রাজ নিজেকে নিজেই বলতে শুরু করে, যুবরাজ, হাউ কুড ইউ বি সো কেয়ারলেস? বলে নিজের চুল খামচে ধরে। মেহুর জ্বরটা দুপুর থেকে বেড়েছে, কিন্তু অনুষ্ঠানের মাঝে সে এগুলো বলে নষ্ট করতে চায়নি, তাই বলেনি কিছু, যার ফলে এখন জ্বরটা এই পর্যায়ে পৌঁছে গেছে। রাজ জলদি কম্বলের ভিতরে ঢুকে মেহুকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। হাত ঘষতে শুরু করে। নিজে নিজেই বলতে থাকে,
কিছু হবে না বেবি। এই বলে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে। মেহু সেদিকে কোনো হুঁশ নেই। জ্বরের তোপে সে যেন গুটিয়ে নিচ্ছে নিজেকে রাজের বুকে, যেন সে পারে না রাজের বুকের ভিতরেই ঢুকে পড়তে। রাত এখন বাজে 3টা। মেহুর শরীর ঘামছে। জ্বরটা কমেছে এখন, তাই জ্বরটা কমার সাথে সাথেই গরমও লাগছে তার। ওটা নিজের উপর থেকে কম্বল সরাতে যাবে, তখনই সে নিজেকে আবিষ্কার করে রাজের বুকে। সাথে সাথেই ছিটকে দূরে সরে আসে রাজের থেকে। আচমকা এভাবে চলে যাওয়াতেই রাজের ওর ঘুমটা ভেঙে যায়। সে লাফিয়ে ঘুম থেকে ওঠে, মেহুকে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে সোনা? খারাপ লাগছে বেশি? জ্বর কমেছে? রাজ মেহুর কপালে হাত দিতেই যাবে, তখনই মেহু রাজের হাত ধরে বলে, আপনার কোনো অধিকার নেই আমাকে টাচ করার। আর আপনি কিনা আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন। নিজের প্রতি ঘৃণা হচ্ছে। মেহু বিছানা থেকে উঠতে নেবে, তখনই খপ করে রাজ হাতটা ধরে ফেলে। 27 বছর বয়সী পুরুষের সাথে এই 18 বছর বয়সী মেয়ে কিনা মেজাজ দেখায়। রাজ শান্ত গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। আপনার সাথে থাকার চেয়ে ওখানে থাকা আরো বেশি ভালো। রাজ এবার খেপে যায়। মেহুর হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে এসে গাল চেপে ধরে বলে, দিব এক থাপ্পড়। এসব বাজে বাজে কথা হাওয়ায় উড়ে যাবে। এখানে শুয়ে চুপচাপ ঘুমাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। রাজের কথায় বিরক্ত হলেও মেহু কথা বাড়ায় না, শুয়ে পড়ে। এমনিতেও জ্বর কমলেও শরীর দুর্বল লাগছে তার অনেক, তাই চুপটি করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ফোনের শব্দে ঘুম ভাঙে রাজের। বিরক্ত হয়ে চোখ মেলে সে ফোনের দিকে তাকিয়ে আবির নামটা দেখতেই কপাল কুঁচকায় সে। ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে আবিরের কথা শুনে কপাল আগের তুলনায় আরও কুঁচকে যায়। গভীরস্বরে বলে, আসছি আমি, তুই দেখে রাখ। ফোন কেটে রাজ উঠতে নিতেই বাধা অনুভব করে। সেদিকে তাকাতেই দেখে তার এক হাত জড়িয়ে শুয়ে আছে। রাজ মেহুর মুখের দিকে তাকিয়ে হাসে। মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা চুমু এঁকে দেয়। নিজের হাত আস্তে করে ছাড়িয়ে উঠে দাঁড়ায় সে। কাবার থেকে একটা শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে যায়। চোখ পিটপিট করে তাকাতেই নিজেকে আবারও সেই আগের জায়গায় হাত পা বাঁধা অবস্থায় পায় সামিয়া। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। কত কষ্ট করে পালিয়ে গিয়েও লাভ কি হলো, নিজেকে বাঁচাতে পারল না তো। দরজা খোলার শব্দে সেদিকে তাকাতেই দেখতে পায় রাজ আসছে। সামিয়ার মুখে হাসি ফুটে রাজকে দেখে অনেকটা আশা দিয়ে বলে, যুবরাজ, আপনি এসেছেন? আমাকে যে বলেছিলেন গার্ডেনে আসতে, বউ রূপে দেখতে চান আগে, তখন আমি এসেছিলাম। কিন্তু আপনি আসার আগেই এরা আমাকে এখানে নিয়ে আসে। আপনি ভুল বুঝবেন না আমায়। রাজ তপ্ত শ্বাস ছাড়ে। সে জানে সে অন্যায় করেছে সামিয়ার প্রতি, কিন্তু সে কি করবে? তখন সম্ভব ছিল না সামিয়ার সাথে বিয়ে ভেঙে মেহেককে বিয়ে করার। সামিয়া আবারও বলে, কি হলো যুবরাজ, উত্তর দিচ্ছেন না যে? রাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মিস সামিয়া, কিডন্যাপটা আমিই করেছিলাম আপনাকে। সামিয়ার চোখ ছোট হয়ে যায়। রাজের দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, মানে? রাজ আবারও দম নিয়ে বলতে শুরু করে, আসলে আমার মেহুকে পছন্দ, কিন্তু আপনার সাথে বিয়ে ভেঙে মেহুকে বিয়ে করা সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে আপনাকে কিডন্যাপ করে এক নাটক সাজিয়ে মেহুকে বিয়ে করতে হয়েছে। রাজের কথায় বাকরুদ্ধ সামিয়া ঘৃণিত গলায় বলে, এতটা নীচ আপনি? ছি, আমি সবাইকে বলে দেব আপনার এই কাণ্ডের কথা। রাজ ভেবেছিল সামিয়ার কাছে ক্ষমা চাইবে, কিন্তু এখন তো মনে হচ্ছে এই মেয়েকে এভাবে ছেড়ে দিলে সে মেহুকে তার কাছ থেকে দূরে করে দেবে। রাজ নিজের চুলগুলো পিছনে ঠেলে বলে, খালা শাশুড়ি, কথা শুনলেন না, এবার পস্তান। আবির, এদিকে আয়। রাজ আবিরকে ডাকতে শুরু করে। আবির বাইরেই দাঁড়িয়েছিল। রাজের ডাকে ভিতরে ছুটে আসে। আবির আসতেই রাজ চেয়ারে আরাম করে বসে বলে, কাজে ডাক, আজকে তোর বিয়ে। আবির ভ্যাবাচেকা খায়। তার বিয়ে মানে? কার সাথে বিয়ে? কে সেই পাত্রী? আবির আমতা আমতা করে বলে, স্যার, কার বিয়ে? রাজ এবার ঘাড় বাঁকা করে তাকায় আবিরের দিকে। বাঁকা হেসে বলে, তোর বিয়ে সামিয়া আন্টির সাথে। আবির এক পলক সামিয়ার দিকে তাকিয়ে বাইরে চলে যায় আর মনে মনে বলতে শুরু করে, কি কপাল আমার, নিজের বিয়ের কাজে নিজেকেই ডাকতে হচ্ছে। এদিকে বারবার রাজের মুখে আন্টি ডাক শুনে বিষম খাচ্ছে সামিয়া। যাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছে সে কিনা তাকে আন্টি ডাকছে। ঘুম থেকে ওঠার পর কোথাও রাজকে দেখতে পায় না মেহু। এতে সে ভীষণ খুশি। একটা শান্তির নিঃশ্বাস নিয়ে বলে, যাক, ওই ঝামেলাটা আশেপাশে নেই। মেহু কম্বল ছড়িয়ে উঠে বসে। ওয়াশরুমে গিয়ে একদম শাওয়ার নিয়ে বের হয়ে এসে চুল মুছতে মুছতে বাইরে হতেই দেখে দিভানে বসে আছে রাজ। ঘড়ি কাটায় তাকিয়ে দেখে 12টা বাজে। রাজকে দেখে মনে হচ্ছে সে ফিরেছে সবে। যাক, মেহু সেদিকে পাত্তা না দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চুল মুছতে থাকে।
রাজ রুমে ফিরে ডিভানে গা এলিয়ে বসতেই মেহু ওয়াশরুম থেকে বের হয়। রাজ মেহুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, খেয়েছো? মেহু মাথায় না বলে, যার অর্থ সে খায়নি। রাজ তপ্ত শ্বাস ছাড়ে। একটা মানুষ বাড়িতে না খেয়ে আর বাড়ির কারোর হুঁশি নেই। রাজ এক পলক মেহুর দিকে তাকিয়ে বলে, বসো, খাবার আনছে। বলে উঠতে নিবে রাজ তখনই মেহু বলে ওঠে, প্লিজ আনবেন না, কিছু খেতে পারবো না, মুখে তেতো হয়ে আছে, সামান্য পানিটাও তেতো লাগছে মুখে। এ বলে মেহু গিয়ে বসে পড়ে বিছানায়। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। জ্বর নেই, তবে দুর্বল হয়ে গেছে শরীর। রাজ ক্ষিপ্ত স্বরে বলে, চুপচাপ খেয়ে নেবে, এরপর মেডিসিন নিতে হবে। এই বলে রাজ মেহুর কোনো কথা না শুনেই চলে যায় খাবার আনতে। লন্ডন শহরের চিসউইক অঞ্চলে ছোট্ট একটা বাড়িতে থাকে বন্যা আর আদিল। বাড়িটা দোতলা আর রুম দুটো। এক রুমে বন্যা আর আদিল থাকে, আর অন্য রুমে মেহমান আসলে থাকে। তার পাশের বাড়িটাই আবার রাজের। দুই ভাই পাশাপাশি আলাদা বাড়িতে থাকে। তার প্রধান কারণ হলো বন্যার সাথে রাজের বনাবনি না হওয়া। 11 ঘন্টার ভ্রমণে বন্যা আর আদিল দুজনেই ভীষণ ক্লান্ত। বন্যা এসে গা এলিয়ে দেয় বিছানায়। তার পাশেই আদিল শুয়ে পড়ে। শরীর ক্লান্ত থাকায় দুজনেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে তাদের দুপুর 2টায়। বন্যা উঠে ফ্রেশ হয়ে চলে যায় কিচেনে, দুপুরের জন্য কিছু রান্না করবে বলে। বাড়িতে রান্না করার জন্য শুধু পায়েসই ছিল, আর কিছু ছিল না। বন্যা পায়েসই রান্না করে নেয়। আদিলও ঘুম থেকে উঠে ডিভানে বসে পেছনের দিকে মাথা হেলিয়ে রেখে চোখ বন্ধ করে আছে। বন্যা কিচেন থেকে বের হয়ে আদিলকে বলে ওঠে, যান ফ্রেশ হয়ে আসুন, কিছু খাবেন। আদিলও মাথা নেড়ে চলে যায় ফ্রেশ হতে। তারও খিদে পেয়েছে ভীষণ, তাই কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। সামিয়াকে আবির নিজের বাড়ি নিয়ে আসে। আবিরের আপন বলতে কেউ নেই, সে একাই বড় হয়েছে, তাই ফ্ল্যাটে সে একাই থাকে। সামিয়া নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে আছে আবিরের ফ্ল্যাটের সামনে। আবির গেছে কিছু আনতে। একটা প্লেটে করে আবির মিষ্টি নিয়ে আসে। সামিয়ার মুখের সামনে ধরে বলে, আমার কেউ নেই তাই বলে কি বউ বরণ হবে না? আমিই করব বউকে বরণ। সামিয়া উত্তর দেয় না। তা তো শুধু কিছুক্ষণ আগের মুহূর্তগুলোই মনে পড়ছে। বিয়ে করতে রাজি না হয় রাজ গুলি অবধি চালাতে চেয়েছিল তার উপরে। সামিয়া নিজেকে প্রশ্ন করে, কি কমতি ছিল আমার মাঝে? মেহুর কাছে কি আছে যা আমার মাঝে নেই? এসব ভাবনার মাঝে আবার নিজেকে নিজেই শাসিয়ে বলে, ছি সামিয়া, নিজের ভাগ্নিকে হিংসা করছিস। সামিয়া আর ভাবে না। আবিরের থেকে মিষ্টিটা মুখে তুলে নেয়। আবির মুচকি হেসে হাত ধরে সামিয়াকে নিয়ে নিজের ফ্ল্যাটে প্রবেশ করে। সামিয়া চোখ বুলিয়ে দেখে ফ্ল্যাটটা 2 রুমের ফ্ল্যাট। রুমের সাথে রান্নাঘর আর ওয়াশরুম, সবকিছুই বেশ পরিপাটি। সামিয়াকে এভাবে চারিদিকে দেখতে দেখে সামিয়ার কানের কাছে এসে হিসিসি করে বলে, কি ফ্ল্যাট পছন্দ হয়েছে তো? আবিরের কথায় সামিয়া তাকায় তার দিকে, কিন্তু উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমাকে বাড়ি নিয়ে যাবেন প্লিজ। গলার আওয়াজে প্রকাশ পেয়েছে ভীষণ অসহায়ত্ব আর ক্লান্তি। আবিরের খারাপ লাগে, কিন্তু সে রাজের অনুমতি ছাড়া এটা করতে পারবে না। 2 দিন কেটে গেছে দেখতে দেখতে। মেহুর জ্বরটা অনেকটাই কমেছে, তবে কাশিটা রয়ে গেছে। এরই মাঝে পাসপোর্ট ভিসা রেডি হয়ে গেছে। মেহুরা আজকে রাতের ফ্লাইটে রওনা দিবে লন্ডন শহরের উদ্দেশ্যে। তপ্ত শ্বাস বেরিয়ে আসে মেহুর। ভেজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে বেলকনিতে। সবাই গোসল করে এসে দাঁড়িয়েছে বেলকনিতে। রাজ বাইরে গেছে কোনো একটা কাজে। রুমে আপাতত মেহু একাই আছে। বেলকনি থেকেই দরজা খুলে কাউকে ভিতরে ঢোকার শব্দ শুনতে পায়। মেহু উঁকি দিয়ে তাকিয়ে দেখে হৃদ এসেছে। এই 2 দিনে মেয়েটার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে তার। মেহু বেলকনি থেকে রুমে আসে। হৃদ মেহুকে দেখে বলে, কি করছো? মেহু মুখে হাসি এনে বলে, এই তো বসেছিলাম বেলকনিতে, তুমি বসো। মেহুর কথায় বিছানায় গিয়ে পা তুলে বসে হৃদ। হাতে থাকা 2টো পান্তার বাটির মধ্যে একটা মেহুর দিকে এগিয়ে দিয়ে বলে, আজকে তো চলে যাবে তোমরা, এটাই লাস্ট আড্ডা আমাদের, তাই তোমাদের জন্য পাস্তা বানিয়ে আনলাম মেহু। মেহু মুচকি হেসে বাটিটা নিয়ে হৃদের পাশে বসে। হৃদ মেয়েটা ভীষণ মিশুক, এই কারণেই হৃদকে মেহুর ভালো লাগে বেশি। তাদের আড্ডার মাঝেই রাজ রুমে ঢোকে। রাজকে দেখে হৃদ বাহানা বানিয়ে বেরিয়ে যায়। এটা দেখে রাজ ভ্রু চুলকে বলে, দেখলি বেবি, আমার বোনও বোঝে যে বউয়ের সাথে আমি প্রাইভেট সময় কাটাতে এসছে, কিন্তু তুমি বুঝলে না। শুধু এটাই আমার কষ্ট। রাজের এই ওভার অ্যাক্টিংয়ে বিরক্ত হয় মেহু। এই লোকটাকে এত অসহ্য কেন লাগে তাই বুঝতে পারে না সে। রাজের দিকে তাকিয়ে বিরক্ত মাখা মুখে বলে, এসব ফালতু কথা ছাড়া যদি আর কোনো কথা থাকে তাহলে বলুন। রাজ এগিয়ে আসে মেহুর দিকে। মেহুর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে বলে,
তোমাকে দেখলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলে নিজের উপর থেকে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মেহু আবারও বিরক্ত হয়। একটা মানুষ এত ফালতু কথা কি করে বলে ভেবে পায় না। মেহু কপাল কুঁচকে মুখ গুমরা করে বলে, ফালতু? রাজ মেহুকে আরো নিজের কাছে চেপে ধরে। নিচু হয়ে মুখটা মেহুর মুখের কাছে নিয়ে এসে বলে, তোমার জন্যই ফালতু বেব। আমি ফালতু হতে চাই শুধু তোমার শরীরে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমার আদর ছোঁয়ানোর জন্য। এই বলে মেহুর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে সোজা হয়ে দাঁড়ায়। রাজের এতটুকু ছোঁয়া যেন মেহুর বুকে কারেন্ট বয়ে যায়, শরীরে কাঁটা দিয়ে ওঠে তার। রাজ মেহুকে ছেড়ে ততক্ষণে দূরে গিয়ে দাঁড়ায়। সামিয়া একা বসেছিল রুমে, কাজ নেই শুধু বসে থাকা ছাড়া, কারণ সব রান্না আবির করে রেখে যায়। এই 2 দিনে তার রান্নাঘরের কাছেও যেতে দেয়নি। যদিও সে আবিরকে মেনে নেয়নি স্বামী হিসেবে, তবু আবির এই 2 দিন প্রচুর যত্ন নিয়েছে তার। সামিয়ার ভেবে বসে থাকাটাও ভালো লাগছে না, তাই কাবার্ড খুলে পুরো কাবার্ডের জামা কাপড় সব এলোমেলো করে সেগুলো গোছাতে শুরু করে। অল্প কিছু জামা কাপড় গোছানোর পরে বাসার কলিং বেল বেজে ওঠে। সামিয়া দরজার দিকে তাকায়, কে এসেছে? এখন তো আবিরের আসার সময় নয়, আবিরের তো রাত 8টা বাজে আস্তে আস্তে। স্বামী এগুলো ভাবতে ভাবতেই দরজার কাছে গিয়ে দরজা খুলতেই সামনে আবিরকে দাঁড়ানো দেখতে পায়। স্বামী একটু অবাক হয় এমন সময় আবিরকে দেখে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন বাজে দুপুর 12টা। সামিয়াকে দেখে আবির মিষ্টি হেসে ভেতরে ঢোকে, কিন্তু বেডরুমে যাওয়ার পরই চমকে ওঠে সে। মাথা তার চক্কর দিয়ে ওঠে বেডরুমের দিকে তাকিয়ে। সামিয়ার দিকে তাকাতেই সামিয়া আমতা আমতা করে বলে, কাজ পাচ্ছিলাম না কোনো, তাই। সামিয়ার কথায় আরেকবার আবির রুমে চোখ বুলায়। পুরোটা রুম জামা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সামিয়ার কান্দে হু হু করে হেসে ওঠে আবির। সামিয়া বেশ লজ্জায় পড়ে। আবির হাসি থামিয়ে বলে, আর কাজ করতে হবে না তোমায়, যাও ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নাও। সামিয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? আবির এবার সামিয়ার দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলে, তোমাদের বাসায় যাব। সামিয়ার মনটা যেন আনন্দে নেচে ওঠে। মাথা নেড়ে নিজের একটা জামা নিয়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে আবির মুচকি হেসে সবগুলো জামা কাপড় গোছাতে শুরু করে। আবির আর সামিয়া দাঁড়িয়ে আছে শরীফুল শেখের সামনে। শরীফুল শেখ বসে আছেন চেয়ারে, আর সজীব হাসান তার পাশেই দাঁড়িয়ে। মনিরা আর আসমা এক কোণে দাঁড়িয়ে। সবার মাঝে পিনপত নীরবতা। সেই নীরবতা ভাঙে শরীফুল শেখের আওয়াজে। গম্ভীর গলায় প্রশ্ন করে, ওই দিন পালিয়ে গিয়েছিলে কেন? সামিয়া নীরব থাকে কিছুক্ষণ। আবির কিছু বলতে নিলে থামিয়ে নেয় হাতে সামিয়া। সামিয়া অনেকটা প্যাচ রেখে বলে, সত্যি বললে বিশ্বাস করবে না কখনো, তাই বলছি ভালোবাসতাম ওনাকে, তাই পালিয়েছি। সামিয়ার এমন উত্তরে সজীব হাসান বেশ বিরক্তই হন। কপাল কুঁচকে বলে, তার জন্য আমার মেয়েটা জীবনটা নষ্ট হয়ে গেছে। সামিয়া বলতে চাইলেও সত্যিটা, কিন্তু সে সত্যিটা বললে তার বাবা আবিরকে এখানেই মেরে দেবে। কিন্তু আবির তো কিছু করেনি, তার সাথে অন্যায় করেনি, তাকে যত্ন করে আগলে রেখেছে। তাই সামিয়া কেঁদে উঠে শব্দ করে নিজের গলা স্বাভাবিক করার চেষ্টা করে বলে, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে, আমায় ক্ষমা করে দাও তোমরা, প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না। আমি মেহুর কাছেও ক্ষমা চাইবো, তবুও দূরে ঠেলে দিও না প্লিজ। সবার ভিতর থেকে তপ্ত শ্বাস বেরিয়ে আসে। তাদের খুব আদরের মেয়ে সামিয়া, বিশেষ করে শরীফুল শেখের নয়নের মণি। কিন্তু সামিয়ার এমন কান্দে তাকে মেনে নিতেও পারছে না, ফেলে দিতেও পারছে না। শরীফুল শেখ বসার চেয়ার থেকে উঠে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, দেখেছিও তোমার কাজ মেনে নিতে পারছি না, কিন্তু তোমাকে ফেলতে পারবো না। এরপর সজীব হাসানের দিকে তাকিয়ে বলে, জামাই যাও, বাজার থেকে ভালো কিছু কিনে নিয়ে এসো। বাবার কথায় সামিয়ার মুখে হাসি ফোটে। বাবার রাগ নেই তার প্রতি, কোনো অভিমান নেই। রাজ ডিভানে বসে ফোন ঘাটছিল, আর মেহু রেডি হচ্ছিল। আজকে কলাপাতা রঙের শাড়ি পরেছে সে। শাড়িটা অবশ্য রিত চয়েস করেছে, কিন্তু এর পেছনে রাজের হাত। রাজি রিতকে বলেছিল মেহুকে এটা পরাতে। মেহু রাজের হাসি লক্ষ্য করে বলে, এভাবে গাধার মতো দাঁত ভাসিয়ে হাসছেন কেন? রাজ দাঁত ভাসিয়ে হেসে বলে, আমার দাঁত আমি ভাসিয়ে হাসবো নাকি ডুবিয়ে হাসবো সেটা আমার ব্যাপার, তোমার কি? মেহু বিরক্তি নিয়ে আবারও আয়নার দিকে তাকিয়ে নিজের চুল বেঁধে পিছনে ফিরতেই রিং বেজে ওঠে তার ফোনে। ফোনটা হাতে নিয়ে দেখে মায়ের কল। মেহু কল রিসিভ করে বলে, হ্যাঁ মা, কিছু বলবে? মেহুর কথায় অপর পাশ থেকে সামিয়ার কণ্ঠ ভেসে আসে। সে অস্থির গলায় বলে, মেহু আমি তোমার খালামণি, তোমাকে আমার কিছু বলার আছে। কিন্তু মেহু শোনে না, সাথে সাথেই কল কেটে দেয়। যে মানুষটার জন্য তার জীবনে এই পরিণতি, সেই মানুষটার কথা সে শুনতে চায় না। মেহুকে এভাবে রেগে যেতে দেখে রাজ প্রশ্ন করে, কে কল করেছে? মেহু উত্তর দেয় না, বরং তাড়ামি করে বলে,
আপনাকে বলতে ইচ্ছুক নই। মেহু আবারও ফোনের দিকে তাকায়। মায়ের ফোন দিয়েই কল দিয়েছে সামিয়া। তবে কি সামিয়া বাসায় ফিরেছে? আর তাকে কি পরিবারের লোকেরা মেনেও নিয়েছে? কি করে পারলো এটা করতে তারা? সকাল 8টা, তারা এসে সবে পৌঁছেছে তাদের লন্ডন শহরের ছোট্ট বাড়িতে। মেহু এসেই ঢুকে পড়ে ওয়াশরুমে শাওয়ার নেবে বলে, আর রাজ এসে বিছানায় গায়ে এলিয়ে দেয়। কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়ে সে। মেহু শাওয়ার নিয়ে বের হয়ে দেখে রাজ ঘুমে মত্ত। মেহু দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ফোনটা হাতে নেয়। দেখতে পায় মায়ের ফোন থেকে অনেকগুলো মেসেজ এসেছে। প্রথম মেসেজটা পড়েই যেখানে লেখা ছিল, মা আমার, আমি তোমার খালামণি, তোমার খারাপ আমি কখনো চাইবো না। তুমি হয়তো আমার সব মেসেজগুলো পড়বে না, কিন্তু অনুরোধ রইল পড়ার, তোমার স্বামীর বিষয়ে জানতে পারবে। এতটুকু পরেই কপাল কুঁচকায় মেহুর। পরের মেসেজগুলো পড়ে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তার। নিজের ফোনটা সজোরে ছুঁড়ে মারে রাজের দিকে। রাজের মাথার একটুর উপর দিয়েই দেয়ালে লেগে ভেঙে যায়। রাজ শব্দে তড়িঘড়ি করে উঠে বসে। বোকা চোখে মেহুর দিকে তাকাতেই মেহু চিৎকার করে বলে, কেন করলেন আপনি আমার সাথে এমন? রাজ মেহুর দিকে একবার পরখ করে তাকিয়ে বলে, কি করেছি আমি? মেহু ভেঙে পড়ে। নিচে বসে 2 হাতে মাথার চুল খামচে ধরে বলে, শিট, বাংলাদেশে থাকাকালীন কেন খালামণির কথা শুনলাম না? আপনি একটা জঘন্য লোক। রাজের বুকটা ধপ করে ওঠে। রাজ জলদি উঠে এসে মেহুকে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, কি হচ্ছে বেবি? মেহু সাথে সাথে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মেহু তেতে উঠে বলে, একদম স্পর্শ করবেন না। আপনি একটা নীচ লোক। আমাকে আপনি ঠকিয়েছেন, আমার খালামণিকে ঠকিয়েছেন। আপনি দুজনের সাথে অন্যায় করেছেন। রাজ মেহুকে দেয়ালের সাথে চেপে ধরে, কপালে কপাল ঠেকিয়ে বলে, ভালোবেসে তোমায় কোনো পথ পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে বিয়ের দিন এমন কাণ্ড করে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। রাজ রেগে যায়। এতটুকু বলে দেয়ালে একটা ঘুষি মারে। রক্ত বের হয়ে যায় হাত দিয়ে, কিন্তু মেহুর মন গলে না। সে ঘৃণা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। রাজ এবার অসহায় হয়, গলায় আওয়াজ নরম করে বলে, আমায় ছেড়ে যেও না। তোমার খালামণির পা ধরে ক্ষমা চাইব। আর আবির সত্যি অনেক ভালো ছেলে, তোমার খালামণির সুখী হবে। আমি জানি আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু কি করব, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। রাজের আকুতি মিনতি মেহুর রাগ তরতর করে বাড়িয়ে দিচ্ছে। মেহু শক্ত করে দাঁড়িয়ে বলে, আমার ডিভোর্স চাই। ডিভোর্সের কথা শুনতেই রাজের মাথায় নিভে যাওয়া আগুন দপ করেই জ্বলে ওঠে। রাজ দাঁড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় মেহুকে। উপরে তুলে শক্ত করে চেপে ধরে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় মেহুর ঠোঁটে। মেহু ছটফট করছে নিচে নামতে, কিন্তু রাজ ছাড়া নামই নিচ্ছে না। মেহুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে ক্ষোভে। রাজ সাথে সাথে ছেড়ে দেয় মেহুকে। কিছুটা দূরে দাঁড়িয়ে বলে, কান খুলে শুনে রাখো, তুমি এই জন্মে কেন, পরের জন্মেও আমার হাত থেকে নিস্তার পাবে না। আমি বারবার তোমার পেছনে নেব। মেহু অশ্রু ভেজা নয়নে তাকায় রাজের দিকে। নিজের চোখের পানি মুছে বলে, আপনি আমার ভালোবাসা কখনোই পাবেন না। সারা জীবন ঘৃণাই সহ্য করে যেতে হবে। মেহু বেরিয়ে যায় রুম থেকে। অন্য রুমে গিয়ে বসে। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। আবির আর সামিয়া অনেক আগে নিজেদের বাসায় ফিরে এসেছে। সামিয়াই পাগল হয়েছিল ফিরবে বলেই, তাই আজ ফিরে এসেছে। একটু আগে রাজের কল আসে আবিরের ফোনে। রাজ কিছু একটা বলে এরপর থেকে আবির এনে সামিয়াকে তার সামনে বসিয়ে রেখেছে, কিন্তু কিছু বলছে না। সামিয়া বেশ কিছুটা বিরক্ত নিয়ে বলে, কিছু বলছেন না কেন? কি বলতে বসে রেখেছেন এভাবে? সামিয়ার কথায় তপ্ত শ্বাস ছাড়ে আবির। নিজের হাতের দিকে তাকিয়ে বলে, এমনটা কেন করলে? মেহু ভাবিকে সব কেন বলে দিলে? আবিরের এমন প্রশ্নেই তেতে উঠে সামিয়া। বলবে না মানে? তার সাথে এমন অন্যায় করার পর সে রাজকে ছেড়ে দিবে নাকি? তার ভাগ্নির সাথেও রাজ অন্যায় করেছে। আবিরের দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, চামচামি করতে এসেছেন আপনার বসের হয়ে? যুবরাজ এহসানের পর্দা ফাঁস করে দেওয়ায় খুব কষ্ট হচ্ছে আপনার, অথচ যুবরাজ এহসান আমার সাথে আর আমার ভাগ্নির সাথেও যে অন্যায়টা করলো তার বেলা। আবির মাথা নিচু করে ফেলে, নরম স্বরে বলে, ভুল বুঝলে তুমি আমায়। রাজ স্যারের হয়ে কিছু বলতে আসিনি আমি। মেহু ভাবি নিজেকে শেষ করে দিতে চেয়েছিল এগুলো শোনার পর, তাই বলতে এসেছিলাম। খুব কি প্রয়োজন ছিল এগুলো শোনানোর? যাক, তোমার ইচ্ছে। আবির চলে যায়। সামিয়ার খারাপ লাগে আবিরকে ওইভাবে বলায়। মেহুর জন্য তার চিন্তা হচ্ছে ভীষণ। নিজের আত্মসম্মানের কথা বাদ দিয়ে ফোন দেয় যুবরাজ নামে সেভ করা নাম্বারে। ডক্টর ডেকে ব্যান্ডেজ করে দিয়েছে মেহুর হাতে। হাত তেমন গভীরভাবে কাটেনি। ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে ডাক্তার। 3-4 ঘন্টা ঘুমাবে মেহু। রাজ মেহুর পাশেই তার হাত ধরে বসেছিল। তখন ফোনটা বেজে উঠতেই হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। রাজ রিসিভ করতেই উপাস থেকে সামিয়ার উদ্বিগ্ন গলা ভেসে আসে, মেহু ঠিক আছে তো?
রাজ উত্তর দেয় না, চুপ থাকে। কিছুক্ষণ নীরবতার পর রাজ নরম গলায় বলে, খুব প্রয়োজন ছিল কি মেহুকে বলার? তোমার বলার প্রয়োজন ছিল না, আমি জানতাম ওকে, সাথে তোমার ফ্যামিলিকেও। তবে একটু সময় নিয়ে। যাক, মেহু ভালো আছে। ঘুম থেকে উঠলে কল দিতে বলবো আপনায়, কথা বলে নিয়েন। আর হ্যাঁ, আবির ছেলেটা ভালো, থাকছেন যেহেতু বুঝতে পারছেন। এতটুকু বলে কল কেটে দেয় রাজ। মেহুর দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ক্ষমা করে দাও বেব, আমি তোমাকে ছাড়া নিজের জীবনে অন্য নারীকে মেনে নিতে পারতাম না। অন্য নারীর জীবন নষ্ট করা থেকে এই পথটা দ্বিগুণ ভালো মনে হয়েছে। এতটুকু বলে কপালে চুমু এঁকে দিয়ে আবারও বলতে শুরু করে, আবিরের সাথে সামিয়ার বিয়ে দেওয়ার কারণ এক্সপ্লেন করতে পারবো না, সেটা তোমার কাছে অযৌক্তিক লাগবে। তবে এতটুকু বলতে পারবো, সামিয়ার সব থেকে সুখী হবে। রাজ উঠে চলে আসে সেখান থেকে। নিজের মাথার চুল বারবার মুষ্টিবদ্ধ করে আবারও এদিকে ওদিকে পায়চারি করতে শুরু করে। নিজের মনে আজ অশান্তির বন্যার বইছে। মেহু তাকে আগে থেকে বেশি ঘৃণা করেছে। এর থেকে বড় শাস্তি ওর জন্য আর কী বা হতে পারে? আদিল আর বন্যা এসেছে রাজের বাড়িতে মেহুকে দেখতে। মেহুর জন্য বন্যা তার পছন্দের খাবার ডিম বোনা আর পান্তা করে এনেছে। মেহু এক পলক খাবারগুলোর দিকে তাকিয়ে হেসে বলে, এগুলো করার কি দরকার ছিল আপু? বন্যা হালকা হেসে বলে, তুমি আমার বোনের মতো, তোমার জন্য করব না তো কার জন্য করব? এতটুকু বলে বন্যা থামে। তারপর ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করে, হাত কেটেছো কেন রাজ? কিছু করেছে? বন্যার প্রশ্নে মেহু একটু চুপ থেকে বলে, তেমন কোনো বিষয় না আপু, হালকা রাগারাগিতেই আমার জেদ লেগে গিয়েছিল, তাই। মেহু লুকিয়ে যায় পুরো কারণটা। বন্যা আবারও চুপ করে থাকে কিছুক্ষণ। মেহুর দিকে তাকিয়ে আবারও শুধালো, এই বিয়েটা মন থেকে মেনে নিতে পেরেছ? মেহু সেই আগের ন্যায় স্বাভাবিক গলায় বলে, মেনে না নিয়ে কি করব বলুন? হাজার হোক, বিয়েটা তো হয়ে গেছে। আমি না মানলেও তিনি আমার স্বামীই থাকবেন। এতটুকু বলে দীর্ঘশ্বাস ছাড়ে। বন্যাও আর কথা বাড়ায় না। মেহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে যায়। বাড়িতে তার কাজ আছে, এছাড়াও আদিল কাজে যাবে, তার জন্য তো নাস্তা রেডি করে দিতে হবে। বন্যা বেরিয়ে যাওয়ায় রুম থেকে নিচে ডাইনিং রুমে এসে দেখে ডিভানে বসে দুই ভাই কথা বলছে। বন্যা তাদের দিকে এগিয়ে এসে বলে, চলুন, আপনার দেরি হচ্ছে। বন্যার কথায় আদিল তার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। রাজের দিকে তাকিয়ে বলে, আসি, আমার দেরি হচ্ছে, পরে আসবো নে। রাজ মাথা নাড়ায় উত্তরে। বন্যা আর আদিল বিদায় নেয় সেখান থেকে। রাজ উপরের মেহুর যেই রুমটাই সেই রুমের দিকে তাকিয়ে তপ্তশ্বাস ছাড়ে। তখন মেহু আর বন্যার সব কথাই শুনেছে সে। মেহু মেনে নেওয়ার নাটক করেছে তাকে, এটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। এতটা বোকা তো নয় রাজ। আবির রাত থেকে আর কথা বলেনি সামিয়ার সাথে। সে কেয়ার করছে ঠিক আছে, কিন্তু মুখে কিছুই বলছে না প্রয়োজনীয় কথা ছাড়া। আবির সকালে সামিয়ার আগে উঠেই সব রান্না করে ডিভানে বসে ফোন টিপছিল। তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বসার রুমে আসে সামিয়া। সামিয়ার দিকে এক পলক তাকিয়ে আবির আবারও ফোন ঘাঁটতে ঘাঁটতে বলে, টেবিলে খাবার রাখা, খেয়ে নাও। এই বলে আবির উঠেই চলে আসতে নেয়। তখনই পিছন থেকে ডাকে সামিয়া। অনেকটা অসহায় গলায় বলে, কি হয়েছে আপনার, বলবেন প্লিজ? আবির তাকায় সামিয়ার দিকে, তাচ্ছিল্য হেসে বলে, কই কিছু না তো। সামিয়া বুঝতে পারে আবির গতকাল রাতের ঘটনাটা নিয়ে তার উপরেই আপসেট। সামিয়া আবিরের হাত ধরে বলে, রাগ করে আছেন আপনি আমার কালকের কথাগুলো নিয়ে? আমি সরি অনেক, প্লিজ। সামিয়ার কথায় আবির একটু হাসে। এরপর সামিয়ার দিকে তাকিয়ে বলে, যার জন্য দুনিয়ায় বেঁচে আছি তার চামচা উপাধি পেতে আমার কোনো কষ্ট হয় না। সামিয়া বুঝতে পারে না রাজের জন্য বেঁচে আছে মানে কিভাবে। সামিয়া প্রশ্নগুলো করবে তার আগেই আবির বলে ওঠে, তোমার সাথে রাজ ভাইয়া অন্যায় করেছে, হাজার সরি বলেও তোমার প্রতি করা অন্যায় কমবে না। কিন্তু তুমি যদি মেহ ভাবিকে কেড়ে নাও, তাহলে কি তোমার জীবনে সব আগের মতো হয়ে যাবে? সামিয়া উত্তর দেয় না। আবির তপ্তশ্বাস ছেড়ে বেরিয়ে আসে। সামিয়া আবিরের যাওয়ার পানে তাকায়। সে ভাবছে আবির তার সাথে রেগে বেরিয়ে গেছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আবির নিচ থেকে লেবু নিয়ে ফিরে আসে। ঘরে ঢুকে সামিয়ার দিকে এগিয়ে এসে বলে, এগুলো কেটে আনো, ভাতের সাথে খাবো। সামিয়া কথা বাড়ায় না, চলে যায় রান্নাঘরে লেবু কেটে আনতে। মেহু বসে পান্তা খাচ্ছিল। তখন রুমে রাজ প্রবেশ করে। রাজকে দেখেও না দেখার ভান করে বসে নিজের মতোই খেতে থাকে। রাজ চেয়ার টেনে মেহুর পাশে বসে। মেহু আর চোখে একবার দেখে বলে, কি সমস্যা আপনার? আমার খাবারই নজর দিচ্ছেন কেন? রাজ হাসে। মেহুর দিকে কিছুটা ঝুঁকে বলে, আমার নজর তো তোমার খাবারের দিকে না বেব, শুধু তোমার দিকে নজর আমার। রাজের কথায় মুখ বাঁকায় মেহু। ঘাড় কাত করে মেহু তার দিকে তাকাই বলে,
আপনার মতো বেহায়া পুরুষ আমি আর একটাও দেখিনি। রাজ আবারও হাসে। মেহুর আরেকটু কাছে এসে বলে, বেহার কি দেখলে? তুমি তো তখন ভাবিকে বললে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছ, তাহলে বউয়ের কাছে আসলে বেয়া হয়ে যায় নাকি মানুষ? মেহু হাত দিয়ে ধাক্কা দিয়ে রাজকে দূরে সরিয়ে বলে, আজকে থেকে এমন চালাবো আপনাকে যে আপনি বাধ্য হবেন আমাকে ডিভোর্স দিতে। রাজ নিজের বুকে থাকা মেহুর হাতটার দিকে তাকিয়ে বলে, তোমার জ্বালা সহ্য করতে আমি সারা জীবনে রাজি বেব। রাজের কথায় মেহু বিরক্ত হয়, মুখে প্রকাশ করে না। রাজকে পাতা নিয়ে না দিয়ে আগের মতো আবারও পান্তা খেতে শুরু করে। তখন রাজ পান্তার বক্সটা মেহুর কাছ থেকে কেড়ে নিয়ে বলে, অনেক খেয়েছ, এটা এখন আমার। বেশি খেলে পরে মোটো হয়ে যাবে। মেহু মুখ ফুলিয়ে উঠে চলে যায়। সেদিকে পান্তা না দিয়ে নিজের মতো করে পান্তা খেতে থাকে রাজ। আসিফ এহসানের সাথে হৃদ এসেছে অ্যাডমিশন টেস্ট দিতে। আজকে তার মেডিকেলের পরীক্ষা। মনে মনে সে ভীষণ ভয় পাচ্ছে, আল্লাহ জানে কি হয়। আসিফ এহসান হলের সামনে এসে হৃদকে ছেড়ে দিয়ে চলে যায়। আরেকবার নিতে আসবেন তিনি। হৃদ ধীরে ধীরে এসে নিজের কক্ষে বসে। তার ভীষণ নার্ভাস লাগছে, গলা শুকিয়ে আসছে বারবার। তখন তার পেছনে বসে একটা ছেলে বলে, এক্সকিউজ মি মিস। হৃদ পেছন ফিরে তাকায় ছেলেটার দিকে। হৃদ বলে, কি বললেন? ছেলেটা হাত বাড়িয়ে বলে, আমি নুহাস, তুমি? হৃদ আনিজি ফিল করে, কিন্তু নম্রতার কারণে হাত মেলায় নুহাসের সাথে আর বলে, ইয়েস, আমি হৃদ। নুহাস মুখে হাসি এনে বলে, ওহ নাইস নেম, কিন্তু তোমাকে তো নার্ভাস লাগছে কেন? হৃদ নুহাসের দিকে তাকায়। ছেলেটা বলে, কি নার্ভাস লাগবে না, আজকে যে এক্সাম। হৃদ হালকা আওয়াজে বলে, এই এক্সামটা নিয়ে বেশ চিন্তিত। হৃদের কথায় নুহাস হালকা হেসে বলে, বোকা মেয়ে, এই সামান্য কারণে কেউ নার্ভাস হয় নাকি? মাথা ঠান্ডা রেখে এক্সাম দাও, দেখবে ভালো হবে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করো। হৃদ আবারও অস্বস্তিতে পড়ে যায়। অচেনা একটা ছেলে তাকে বোকা মেয়ে সম্বোধন করায়। নুহাসকে কিছু বলতে না দিয়ে নুহাসের কথায় মাথা নাড়িয়ে হালকা হেসে সামনের দিকে ফেরে। নুহাসের কথা মতো কয়েকবার শ্বাস ছেড়ে মাথা ঠান্ডা করে নিজেকে শান্ত করে। এখন একটু ইজি ফিল হচ্ছে। মনে মনে নুহাসকে ধন্যবাদ দেয় অনেকগুলো। হৃদের এক্সাম ভালোই হয়। বের হতেই আবার নুহাসের সাথে দেখা। হৃদকে দেখে নুহাস এগিয়ে এসে বলে, কেমন হলো? হৃদ মাথা নেড়ে বলে, মোটামুটি। আপনার? নুহাস হালকা হেসে বলে, কে জানে, এটা দ্বিতীয়বার এক্সাম চান্স, না পেলে আর কিছু করার নেই। তোমার কি মনে হয় চান্স হবে তোমার? হৃদ বৃদ্ধা আঙ্গুল কপালে বুলিয়ে ঠোঁট উল্টে বলে, কপালে থাকলে ইনশাআল্লাহ চান্স পাবো। তারপর দুজনেই হাসে। হৃদ নিচের দিকে তাকিয়ে তার বাবা এসে গেছে দেখে নুহাসের থেকে বিদায় নিয়ে চলে আসে হৃদ। মেহুকে সকাল থেকে সারা বাড়ি খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না রাজ। মেহু কোনো ইনফর্ম করেও যায়নি তাকে। রাজের বুকটা সঙ্গে সঙ্গে ধরপড় করে ওঠে। হাতের ক্ষতটা সবই টান ধরেছে মেহুর। এর মাঝে আবার মেহু কোথায় চলে গেল? হলরুমে এসে মাথা চেপে ধরে ডিভানে বসে পড়ে। মেহুকে ছাড়া তার যে অস্তিত্বহীন লাগে সেটা কি সে বোঝে না, নাকি বুঝতে চায় না? কিছুক্ষণ থম মেরে বসে থাকে। কিছু একটা ভাবতেই ছুট লাগায় আদিলের বাড়ির উদ্দেশ্যে। দরজা খুলে বের হতেই দেখতে পায় আদিলের বাসা থেকে বের হচ্ছে মেহু। রাজের মাথা চড়া দিয়ে ওঠে। বড় বড় পা ফেলে মেহুর কাছে এসে মেহুর হাত ধরে টানতে টানতে নিয়ে আসে বাড়িতে। হলরুমে এনে দাঁড় করিয়ে বলে, কেন করছো এমন? এই কয়টা দিন কেন তো চালাচ্ছ? হয় নিজের ক্ষতি করতে যাচ্ছ, নয়তো উধাও হয়ে এদিক সেদিক চলে যাচ্ছ। না জানি কেন করছো, প্লিজ বলবে? মেহু নিজের হাত ছাড়িয়ে নেয় রাজের থেকে। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার জ্বালানি সহ্য করতে না পারলে ডিভোর্স দিয়ে দিন, আপনিও মুক্ত হয়ে যান আর আমাকেও মুক্তি দিন। রাজ উত্তর দেয় না আর পিছু চলে আসতে নেয় সেখান থেকে। কিন্তু মেহু পিছন থেকে বলতে শুরু করে আবারও, আপনি কি ভেবেছেন এত সহজে ছাড় পেয়ে যাবেন? আপনি আমার সাথে আর খালামণির সাথে যা করেছেন এত সহজে ক্ষমা পেয়ে যাবেন ভাবলেন কি করে? আপনার জীবন নরক করে তবেই ছাড়বো। এবার রাজ মেহুর দিকে তাকিয়ে ঘুরে তাকায়। মেহুর দিকে এগিয়ে তার হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের উপরে এনে ফেলে বলে, দেখা যায়, তবে জান আমার জীবন নরক করতেছে, আমার ভালোবেসে ফেলো না। শেষ কথাটা মেহুর কানে ফিসফিস করেই বলে। সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। মেহু কানে নেয় না সে কথা, বরং তাচ্ছিল্যর হেসে বলে, মেহু ভালোবাসবে যুবরাজ এহসানকে। ও রিয়েলি? এতটাও খারাপ সময় আসেনি মেহুর। এই বলেই চলে আসে রান্নাঘরে। ক্ষুধা লেগেছে তার ভীষণ, তাই কিছু বানাবে। হালকা পাতলা রান্না জানে মেহু, সেগুলোই বানাতে শুরু করে। রান্না শেষ করে মেহু নিজের জন্য খাবার প্লেটে নিয়ে বেরিয়ে আসতে নেয়। তখন কিছু একটা মনে করে আবার ফিরে যায়।
আরেকটা প্লেট নিয়ে রাজের জন্য খাবার নিয়ে নেয়। খাবারে আরো মরিচের গুঁড়ো অ্যাড করে খাবারের দিকে তাকিয়ে বলে, এবার বুঝবেন যুবরাজ এহসান, এই মেহু কি জিনিস। এতটুকু বলে শয়তানি হেসে এগিয়ে যায় রুমের দিকে। রাজ তখন রুমে বসে নিজের ল্যাপটপে কাজ করছিল। মেহু এগিয়ে এসে প্লেটটা রাজের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, খেয়ে নিন। রাজ একবার প্লেটের দিকে তাকিয়ে আবার ভ্রুজোড়া উঁচু করে মেহুর দিকে তাকিয়ে কপালে আঙুল ঘষে বলে, আমার জন্য খাবার আনে পাত্র তো নাও, তারপরে এত ভালোবাসে দেখিয়ে। রাজের কথায় মেহু কপট রাগ দেখিয়ে বলে, আজব তো, আমি একা খাবো? একটা মানুষ না খেয়ে থাকবে, কেমন দেখায় বিষয়টা। এই কথা ভেবেই এনেছিলাম। যাক, ভালো মানুষের দাম নাই এই দুনিয়ায়। একথা বলে ঘুরে আসতে নিবে তখন রাজ থামিয়ে দিয়ে বলে, প্লেটটা এদিকে দাও। মেহুর মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। খাবারের প্লেটটা মেহু রাজের দিকে এগিয়ে দেয়। রাজ সেটা হাসি মুখে নিয়ে এক চামচ খাবার মুখে দিতেই কিছুক্ষণ থম মেরে যায়। রাজেভাবে নিশ্চুপ হয়ে বসে থাকতেই মেহু একটা পৈশাচিক হাসি দেয়, কিন্তু এই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না তার। রাজ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, অনেক মজা হয়েছে বেব। এতটুকু বলে খাবার খেতে শুরু করে আবারও। এমনভাবে খাচ্ছে যেন এটা তার খুবই পছন্দ হয়েছে। রাজ খাওয়া শেষ করে দেয়। মেহু তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। রাজ মেহুর দিকে তাকিয়ে হাসে। রাজের চোখ দুটো লাল হয়ে আছে। মেহু সেদিকে তাকিয়ে আছে। রাজ মেহুর দিকে এগিয়ে আসে, দু হাতে জড়িয়ে কোলে তুলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। মেহু চমকে ওঠে। রাজের ঠোঁট আগুনের মতো গরম হয়ে আছে। সেই গরমে তার ঠোঁট দুটো জ্বলে যাচ্ছে। রাজ কিছুক্ষণ পর ছেড়ে দেয় মেহুকে। তার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, নেক্সট টাইম এমন করো না বেবি, আমার ঝালে অ্যালার্জি আছে, এত ঝাল খেতে পারি না আমি। এতটুকু বলে রাজ ড্রয়ার থেকে একটা মেডিসিন নিয়ে খেয়ে নেয়। এদিকে মেহু ঠোঁটে জ্বলতে যাচ্ছে। এত ঝাল রাজ কি করে খেলো? তার উপরে আবার অ্যালার্জিও আছে। রাজার কথা না বলে মেডিসিন নিয়ে চুপচাপ চলে যায় অন্য রুমে। সামিয়া আর আবির বসে আছে শরীফুল শেখের সামনে। আবিরই নিয়ে এসেছে সামিয়াকে কিছু বলবে বলে। সামিয়াও বুঝে উঠতে পারছে না কি বলবে। শরীফুল শেখ কিছুক্ষণ চুপ থেকে বলে, কি বলতে ডেকেছ বলো, এভাবে বসে থাকার মানে বুঝতে পারছি না। আবির এক পলক তাকায় সামিয়ার দিকে, তারপর শরীফুল শেখের দিকে তাকিয়ে বলে, একটা সত্য বলতে আসলাম। আসলে আপনার মেয়ে বিয়ের দিন পালিয়ে যায়নি। আমি আর যুবরাজ এহসান কিডন্যাপ করেছিলাম যাতে স্যার মেহেক ভাবিকে বিয়ে করতে পারে, আর আমি সামিয়াকে। সামিয়া চোখ বড় বড় হয়ে যায়। সে হাতের ইশারায় থামাতে চেষ্টা করে, কিন্তু আবির থামে না। সে আবারও বলতে শুরু করে, আমি সামিয়াকে পছন্দ করি 1 বছর যাবত। তাকে আমি প্রথম দেখেছিলাম শপিং মলে, সেখান থেকেই তার প্রতি ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়। এতটুকু বলে থামে আবির। শরীফুল শেখের মুখের দিকে তাকায় ওনার রিয়াকশন দেখার জন্য, কিন্তু উনি শান্ত নজরে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে চুপ হয়ে যায় আবির। আবিরকে চুপ হতে দেখে শরীফুল শেখ তার দিকে তাকিয়ে বলে, থামলি কেন বলো, আমি পুরোটা শুনে তারপর ডিসিশন নিচ্ছি। আবির একটু ভরসা পায়। আবির আবারও দম নিয়ে বলে, সামিয়াকে রাজ স্যার যখন দেখতে আসে তখন আমি জানতাম না রাজ স্যারের সাথে ওনার বিয়ে ঠিক, কিন্তু সামিয়াকে দেখার পর আমার উপর আকাশ ভেঙে পড়েছিল। বিষয়টা রাজ স্যারও লক্ষ্য করে। তার অতি ঘনিষ্ঠ লোক হয় তিনি খুব সহজেই বুঝে যান আমার পরিস্থিতি। তখনই হঠাৎ করে প্ল্যান করে যে সামিয়াকে বিয়ের দিন কিডন্যাপ করবে। এতটুকু বলে একটা তপ্ত শ্বাস ছাড়ে আবির। শরীফুল শেখ সবটা শুনে মুখ তুলে বলে, আজ যুবরাজ এহসানের হঠাৎ চোখে বাজে আমার একমাত্র নাতনি মেহেবকে, এটাই তো বলতে চাচ্ছ? আবির এলোমেলো চোখ বোলায়, নিচু স্বরে শুধালো, এটাই সত্যি। শরীফুল শেখ সাথে সাথেই উঠে দাঁড়ায়। আবিরও দাঁড়িয়ে যায়। শরীফুল শেখের কাছে আবদারের সুরে শুধায়, স্যার, আমি মানুষটা খারাপ হতে পারি, কিন্তু আপনার মেয়ে খারাপ থাকবে না আমার কাছে। দুনিয়ার সকল সুখ আমি এনে দিব তাকে। শরীফুল শেখ এক পলক আবিরের দিকে তাকিয়ে পিছন ঘুরে যেতে যেতে বলে, তুমি চলে যাও আবির রেহমান, সামিয়া এইখানেই থাকবে। 7 দিন পর আমি ডিসিশন জানাবো। আবিরের কষ্ট হলেও হাসি মুখে মেনে নেয় ডিসিশন। সে চায় না সামিয়াকে কষ্ট দিয়ে জোর করে তার কাছে রাখতে। সে চায় সামিয়া যেন স্বেচ্ছায় তার কাছে আসে। আবির মাথা নাড়িয়ে বিদায় নেয় সেখান থেকে। আবির চলে যেতেই সামিয়ার মন হাঁসফাঁস করতে শুরু করে। তাকে তো আবির জোর করে বিয়ে করেছে, তাকে তো ঘৃণা করার কথা, কিন্তু সে ঘৃণা করতে পারছে না, বরং আবিরের সাথে সাথে তার মনটাও ছুটছে পিছু। আদিল আর বন্যা বেরিয়েছে আজকে। আদিলের ছুটির দিনগুলোতে তারা বেরিয়ে আসে, নদীর পাড়ে ঘুরতে আসে তারা।
এখানে স্নিগ্ধ বাতাস বইছে। বন্যা একটা লম্বা শ্বাস নেয় আর আদিল মুগ্ধ নয়নে বন্যাকে দেখছে। বন্যা এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? আদিল মাথা নেড়ে বলে, কিছু না। বন্যা হাসে। সে ইদানিং আদিলের প্রেমে পড়েছে ভীষণ করে। তার জন্য সবসময় শাস্তি ইচ্ছে করে, নিজেকে সবসময় শূন্য দেখাতে চায় আদিলের সামনে। তাই আজকে পাতলার মাঝে গোলাপি রঙের শাড়ি পরেছে। আজকে সে চুল ছেড়ে এসেছে। ছোট চুলগুলো বারবার বাতাসে তার মুখে এসে পড়ছে। দূর থেকে সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল আদিল। আদিল আবারও বন্যার দিকে এগিয়ে এসে বলে, আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে বউ, খুব আদরও পাচ্ছে। আদিলের কথায় হেসে তাকায় বন্যা। আদিলের বুকের বাম সাইডে হাত বুলিয়ে বলে, সবুর করুন জনাব, সবুরে মেয়া ফলে। এতটুকু বলে বন্যা হাঁটতে শুরু করে। গ্রিন সিগন্যাল পেয়ে আদিলও পিছু হেঁটে ছুটেছে বন্যার। বউ তাকে ভালোবাসতে শুরু করেছে। এ থেকে খুশির খবর আর কী বা হতে পারে। আজকের সকালে সূর্যটা খুব খাড়াভাবেই উঠেছে। নিজের তেজস্ক্রিয় রশ্মি নিয়ে সারা শহরের আজ উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। এই গরমের মাঝে মৃদু মৃদু বাতাস বইছে চারপাশে। মেহু বাড়ির পিছনে বয়ে যাওয়া নদীর পাশেই আছে। সেখানে বালুর উপরে বসে চুলগুলো এক সাইডে ফেলে বসে আছে হাঁটুতে মাথা হেলিয়ে। রাজ চলে গেছে কাজে। বাড়িতে আজকে সে একা। বোনটাও কোনো কাজে জানি বাইরে চলে গিয়েছে। তাই আর কোনো উপায় না পেয়ে একা একাই বাইরে আসে। বাসায় তার বড্ড বোরিং লাগে। চুলগুলো এক সাইডে ফেলে রাখার জন্য তার পেছনে ঘাড়ে থাকা তিলটা দেখা যাচ্ছে। কিছু ছেলে সেখান দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে ওঠে, হে সেক্সি বেবি, এখানে একা বসে কি করছো? মেহুর কপাল কুঁচকে যায়, কিন্তু কানে নেয় না। ছেলেগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে এবার সোজা মেহুর হাত ধরে টান দিয়ে বলে, চলো বেবি, আমরা সঙ্গ দেই তোমার। এতটুকু বলে শয়তানি হাসি হাসি ছেলেগুলো। মেহুর চোখে আগুন জ্বলে ওঠে। উঠে দাঁড়িয়ে সেই ছেলেটার তার হাত ধরেছে, সেই ছেলেটার নাক বরাবর সোজা একটা পাঞ্চ মারে। ছেলেটা কিছুটা ছিটকে দূরে সরে আসে। মেহুর যেন রাগে শরীর জ্বলছে। ছেলেটার পেট বরাবর লাথি মেরে বলে, মেয়ে পেয়ে দুর্বল ভেবেছিস নাকি? ছোটবেলা থেকে পাড়ায় মারপিট করে বড় হয়েছি। খুব বড় ভুল করেছিস আমাকে খোঁচা দিয়ে, খুব বড় ভুল করেছিস। মেহু আচ্ছা মতো মারতে থাকে ওই ছেলেগুলোকে। মার খেয়ে আনমরা হয়ে ছুটে চলে যায় সেখান থেকে। মেহু রাগে সেখানেই ফুঁসতে থাকে। দূর থেকে রাজ এগুলো দেখে এগিয়ে আসে মেহুর দিকে। মেহু পেছনে ফিরে রাজকে দেখে চমকে ওঠে। রাজ মেহুর দিকে কিছুটা ঝুঁকে বলে, সাব্বাস, এই না হলে তুমি যুবরাজ এহসানের বউ। মেহুর রাগ তখনও কমেনি। রাজের দিকে আঙুল তুলে বলে, যদি আমার সাথে কিছু করার চেষ্টা করেন তো নেক্সট আপনার অবস্থা এমন হবে। মেহু পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখন রাজ আবারও বলে, মায়ের যদি দেয় বউ, তাহলে আমি যুবরাজ এহসান সবসময় রাজি। মেহু বিরক্ত হয়। ঘুরে রাজের দিকে তাকিয়ে বলে, মানুষ এতটা নির্লজ্জ হতে পারে, আপনাকে না দেখলে জানতামই না। রাজ হেসে পিছন ফিরে মেহুর দিকে তাকিয়ে দু হাতে হাত বাড়িয়ে বলে, বেবি, দেখে নাও ভালো করে, আর জেনে নাও তোমার জামাই কত বড় নির্লজ্জ। তুমি আরো জানতে পারবে যদি তুমি অনুমতি দাও। এতটুকু বলে মিটমিট করে হাসে সে। মেহু বুঝতে পারে রাজ কিসের ইঙ্গিত করছে। মেহু কপাল কুঁচকে রাজের দিকে তাকিয়ে চলে আসে সেখান থেকে। আদিল দিভানে বসে বন্যার দিকে তাকিয়ে আছে, আর বন্যা পায়চারি করে একবার এ পাশে তো আরেকবার ওই পাশে যাচ্ছে, কিন্তু কিছুই বলছে না। কপালে তার একটা ভাঁজ পড়ে আছে। বন্যাকে এমন করতে দেখে আদিল প্রশ্ন করে, কি হয়েছে বউ, এমন করে এপাশ ওপাশ করছো কেন? আদিলের প্রশ্নে বন্যা তাকায় আদিলের দিকে, সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বলে, আমার মা ভীষণ অসুস্থ, যেতে বলছে বাড়িতে। আদিল এবার কিছুটা বিচলিত হয়। 6 মাসে একবারও সে শ্বশুর বাড়ি যায়নি, কিন্তু শাশুড়ি অসুস্থ, এবার তো যেতে হবেই। বন্যা চিন্তায় অবস্থা খারাপ করে ফেলেছে। একদিনে মুখটা শুকিয়ে কতটুকু করে ফেলেছে। আদিল বন্যার মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করো না, আমি ফ্লাইটের ব্যবস্থা করছি। বন্যা মাথা নাড়ায়। আদিল মুচকি হেসে বন্যার কপালে চুমু এঁকে দিয়ে বলে, চিন্তায় তো মনে হচ্ছে কিচ্ছুই রাঁধুনি। ওঠো, ফ্রেশ হয়ে নাও, আজকে আমরা বাইরে ডিনার করতে যাব। বন্যা উত্তর দেয় না, চুপচাপ উঠে চলে আসে ফ্রেশ হতে। আদিলও চলে যায় ফ্রেশ হতে। সামিয়া কেমনই বসে আছে জানালার পাশে। আবিরের প্রতি একরাশ অভিমান জন্মেছে তার। আজ 3 দিন হলেও তাকে এই বাড়িতে রেখে গেছে, তাই বলে কি একটু কল দেওয়ারও সময় হয়নি? তার কথা কি একটুও মনে পড়ে না আবির নামক পাষাণ মানুষের? দীর্ঘশ্বাস ছেড়ে ফোন অন করে। বরাবরের মতো এবারও শূন্য ফলাফল। আবিরের কাছ থেকে কোনো কল বা মেসেজ আসেনি।
সামিয়ার কান্না এসে গলায় জমা হয়, কিন্তু কাঁদে না। ওই পাষাণ মানবের জন্য সে কাঁদবে কেন? মানুষটা তার খোঁজটাও নেওয়ার প্রয়োজন মনে করল না। সামিয়া এই বলে নিজেকে হাজার বুঝ দিচ্ছে, কিন্তু কোনো বুঝই তার মন মানছে না। কোনো দিক না পেয়ে পা বাড়ায় তার বাবার রুমের দিকে। শরীফুল শেখ তখন টিভিতে নিউজ দেখছিল। রাত বাজে তখন 8টা। এই সময়টা তার দৈনন্দিন রুটিন নিউজ দেখা। সামিয়া তার বাবার রুমের সামনে এসে দরজায় দাঁড়িয়ে বলে, বাবা আসবো? শরীফুল শেখ মাথা তুলে তাকিয়ে সামিয়াকে একবার দেখে নেয়, তারপর আবারও টিভিতে নজর দিয়ে বলে, হ্যাঁ এসো রুমে। সামিয়া গুটি গুটি পায়ে রুমে ঢোকে। আসমা তখন রান্না করতে ব্যস্ত। সামিয়া এসে বসে তার বাবার পায়ের কাছে। শরীফুল শেখ বুঝতে পারে তার মেয়ে তার কাছে কিছু চাইবে, তাই তার মেয়ের দিকে তাকায়। সামিয়া দৃষ্টি নিচের দিকে রেখে আমতা আমতা করে বলে,